ককরোচ জনতা পার্টি মাত্র ২-৩ দিনেই এত ফলোয়ার্স। এটা কি আসলেই সিস্টেম বদলাবে নাকি শুধু হুজুগ? সমস্যার মূলে না গিয়ে কি শুধু প্রতিক্রিয়া দেখিয়ে সমাধান সম্ভব? প্রতিক্রিয়া সফল হয় না বললেই চলে। তা না হলে তো ইনস্টাগ্রাম পেজ খুলেই সব সমস্যার সমাধান করে ফেলা যেত। আপনার সামনে যদি দুটো বাক্স রাখা হয়, বিদ্রোহ নাকি দায়িত্ব, আপনি কোনটা বেছে নেবেন? অবশ্যই বিদ্রোহ। বিশেষ করে জেনজি হিসেবে আমি তো বিদ্রোহীই হব। দায়িত্বশীল হওয়াটা কি যথেষ্ট কুল নয়, নাকি বিদ্রোহ করাটাই বেশি কুল, তাই আমি বিদ্রোহী? 1917 সালে রাশিয়ায় বলসেভিক বিপ্লব হলো, আর তার ঠিক পরেই তারা পেল ইতিহাসের সবচেয়ে রক্তপিপাসু এক নায়ক। ভোটাররা যেন বলে, আমাকে আরও বেশি দুর্নীতিগ্রস্ত করো, যাতে আমি সবচেয়ে অযোগ্য মানুষটাকেই ক্ষমতায় বসাই। পৃথিবী বদলে গেছে, সমাজ বদলে গেছে, কিংবা আমরা সরকার ফেলে দিয়েছি। আপনি সেটা করতেই পারেন, আর তেমনটা আগেও ঘটেছে। এমনকি ভারতের প্রতিবেশী দেশগুলোতেও এটা হয়েছে। আপনার সরকারকে পছন্দ নয়, এই সরকারকে ভোট দিয়েছিল কারা? জেনজি এই উত্তরটা শুনতে একদম পছন্দ করে না, তাই না? আপনার জলবায়ু পছন্দ নয়, দূষণ পছন্দ নয়, কিন্তু দূষণটা করছে কে? উত্তর কিন্তু একটাই। প্রণাম আচার্যজি। আমার প্রশ্নটি ককরোচ জনতা পার্টি নামের একটি সোশ্যাল মিডিয়া পেজ নিয়ে। মাত্র ২-৩ দিনেই পেজটির ফলোয়ার সংখ্যা আকাশছোঁয়া। বেকার যুবকেরা সরকারের বিরুদ্ধে এক ধরনের বিপ্লব মনে করে এই পেজটিকে ফলো করছে। আমার প্রশ্ন হলো, এটা কি আসলেই আমাদের সিস্টেমের কোনো বদল আনবে নাকি সত্যিই কাজের কিছু করবে? আমি তো এমন কিছু করিনি, তো আমি কিভাবে বোঝাবো যে এটা সঠিক পথ নাকি? যদি এটাই সঠিক পথ হতো, তবে আমি নিজেই এতক্ষণে এই কাজ করতাম। কিন্তু আপনাকে দেখে বেশ মুগ্ধ মনে হচ্ছে, তাই না? ঠিক আছে। সমস্যার মূলে যাওয়াটাই হলো সমাধানের একমাত্র পথ। শুধু প্রতিক্রিয়া দেখিয়ে কখনো সফল হওয়া যায় না। আসলে সমস্যা যেখান থেকে তৈরি হয়, প্রতিক্রিয়াও আসে ঠিক সেই একই মানসিকতা থেকে। উপর উপর চলাই তো আসল সমস্যা। এখন প্রতিক্রিয়াটাও যদি তেমনই অগভীর হয়, তবে সেই প্রতিক্রিয়া কি কখনো সমাধান হতে পারে? না হলে তো ভালোই হতো। ইনস্টাগ্রাম পেজ খুলেই সব সমস্যার সমাধান করে ফেলা যেত। আমাদেরও একটা বড় ইনস্টাগ্রাম পেজ আছে। তাতে কি আপনার সমস্যার সমাধান হয়েছে? অহংকার কিন্তু বিপ্লবকে ভয় পায় না, বরং খুব আনন্দের সাথেই বিপ্লবে জড়িয়ে পড়ে। অহংকার ভয় পায় বাস্তবকে, বিপ্লবকে নয়। আর অহংকার যখন বলে বাইরের কেউ একজন আসল সমস্যা, তখন বুঝতে হবে সে নিজের ভেতরের খামতিগুলো থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে। আমাদের সমাজও এটাই পছন্দ করে। আমরা এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলছি না, এটা একটা সামাজিক ব্যাধি, তাই না? সমাজ এটাই ভালোবাসে, কারণ প্রতিটি মানুষ এটাই চায়। এটা কোনো এক ব্যক্তির বিষয় নয়, চারপাশে সব কিছুতে জট পেকে আছে। তাই বাইরের বা উপরের কাউকে দোষ দিয়ে দাও, যাতে নিজের দিকে তাকাতে না হয়। এটার আসল মানে কি? ভিক্টরি।
অহংকারের পরম বিজয়। সে নিজেকে শিকার বা ভিকটিম সাজিয়েই বিজয়ী হয়ে যায়। নিজেকে ভিকটিম প্রমাণ করতে পারলেই আপনি জিতে গেলেন। এটাই হলো অহংকার। আপনার জীবনের সব খারাপ জিনিসের পেছনে অন্য কেউ দায়ী। বেকারত্ব, দারিদ্র্য, নাগরিক অব্যবস্থা, ডুবতে থাকা অর্থনীতি, অতিরিক্ত জনসংখ্যা, দূষণ কিংবা দুর্নীতি। কে দায়ী? সব কিছুর জন্য দায়ী অন্য কেউ। সাধারণ মানুষই দায়ী, কিন্তু আপনি তাকে আয়না দেখাতে চান না। সাধারণ মানুষ আয়নায় নিজের মুখ দেখতে ঘৃণা করে। সে বরং এমন গল্প বা ন্যারেটিভ শুনতে চায় যা তাকে নির্দোষ ভিকটিম হিসেবে দেখাবে, অপরাধী হিসেবে নয়। আমি অপরাধী নই, আর আমি ভিকটিম। অন্য কেউ অপরাধী, আমি ভিকটিম। আমি বুঝতে পারছি, মানুষ যখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো দম বন্ধ পরিস্থিতি অনুভব করে, তখনই সে এভাবে প্রতিক্রিয়া দেখাতে চায়। আমি এই যন্ত্রণাটা বুঝি, যে যুব সমাজ আজ ক্ষুব্ধ, কিন্তু আসল পরিস্থিতি না জেনে আপনি সমস্যার সমাধান করবেন কিভাবে? আদেও কি সম্ভব? ধরুন, এই পাখার ভেতরের যন্ত্রাংশে গোলমাল আছে, আর তাই এটা আওয়াজ করছে। আপনার কানকে তাৎক্ষণিকভাবে বিরক্ত করছে ওই আওয়াজটা, তাই আপনি একটা বন্দুক নিয়ে ওই আওয়াজটাকেই গুলি করে উড়িয়ে দিতে চান। কিন্তু আপনি আসলে কার দিকে গুলি ছুড়ছেন? শুধু একটা আওয়াজের দিকে, আর মনে হচ্ছে সেই আওয়াজটা সব দিক থেকে আসছে, তাই আপনিও চারদিকে এলোপাথারি গুলি ছুড়ছেন। অথচ আপনি পাখার দিকে তাকিয়েও দেখবেন না, কারণ আপনি মেকানিক্স বা ইলেকট্রোম্যাগনেটিজম বোঝার কোনো চেষ্টাই করেননি। এমনকি এই উদাহরণটাও কিন্তু যথেষ্ট নয়, কারণ পাখাটা আপনার শরীরের বাইরে রয়েছে। কিন্তু আমাদের এই আলোচনার ক্ষেত্রে যে যন্ত্রটা এত আওয়াজ করছে, সেই পাখাটা আসলে আপনার নিজের ভেতরেই আছে। কিন্তু আপনার মনে হচ্ছে আওয়াজটা বাইরে থেকে আসছে। এটা আসলে প্রতিধ্বনি। আওয়াজটা তৈরি হচ্ছে আপনার ভেতর থেকে, বাইরে ধাক্কা খেয়ে সেটা আবার আপনার কাছেই ফিরে আসছে। আর আপনি ভাবছেন, অপরাধী বুঝি বাইরে কোথাও লুকিয়ে আছে, তাই চারদিকে এলোপাথারি গুলি ছুড়ছেন। আসলে সাধারণ মানুষই আসলে অপরাধী। বিপ্লবের আগে তার বাস্তবতার প্রয়োজন। মিছিলে নামার আগে তার আয়না দেখা প্রয়োজন। কিন্তু তাকে মিছিলে যেতে বলুন, সে এক পায়ে রাজি। বিশাল মিছিলে যোগ দিতে সে ছুটে যাবে। কিন্তু তাকে আয়না দেখান, সে অমনি পিছিয়ে যাবে। আমাদের পরিবার, দেশ কিংবা এই গোটা পৃথিবীর পরিস্থিতি যেভাবে চলছে, তা আমাদের কারোরই পছন্দ নয়। একদম কেউই এটা পছন্দ করে না। আসল সমস্যা হলো, আপনি সমস্যার উৎস না জেনেই শুধু সমস্যাটাকে ভোগ করে চলেছেন। আপনার মনে এক ধরনের ক্ষোভ তৈরি হয়, কিন্তু ভেতরের যে পরিস্থিতির জন্য এই ক্ষোভ, সেটা আপনি বোঝেন না। আরও বড় কথা, আপনি এটা বোঝেন না যে পরিস্থিতিটা যার পছন্দ হচ্ছে না, সে নিজেই এই পরিস্থিতির সৃষ্টিকর্তা। আর এই সত্যটা আঙুল দিয়ে দেখিয়ে দিলেই আপনার রাগ হয়, কারণ এটা মেনে নেওয়ার মানেই হলো দায়িত্ব নেওয়া। আপনি যদি মেনে নেন যে আপনিই এর মূল কারণ,
তবে আপনাকে দায়বদ্ধ হতে হবে। আপনি দায়িত্ব নেওয়ার চেয়ে বিদ্রোহ করাটাকেই বেশি পছন্দ করেন, তাই না? আপনার সামনে যদি দুটো বাক্স রাখা হয়, বিদ্রোহ নাকি দায়িত্বত্ব, আপনি কোনটা বেছে নেবেন? অবশ্যই বিদ্রোহ। বিশেষ করে জেন জি হিসেবে আমি তো বিদ্রোহী। দায়িত্বশীল হওয়াটা কি যথেষ্ট কুল নয়? নাকি বিদ্রোহ করাটাই বেশি কুল? আপনার সরকারকে পছন্দ নয়, কিন্তু এই সরকারকে ক্ষমতায় ভোট দিয়ে এনেছিল কে? আপনি জলবায়ু সম্পর্কে জানেন না, আপনি দূষণ সম্পর্কে জানেন না। দূষণটা কে ঘটায়? এর মানে কিন্তু এই নয় যে আমি দোষটা অন্য কোথাও সরিয়ে দিচ্ছি বা কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর সব দায় চাপিয়ে দিচ্ছি। না, আমি তা বলছি না। বরং আমি বলছি, এই দায়িত্ব আমাদের অন্ধ সমষ্টিগত অহংকারের। না, আমি কোনো একজন ব্যক্তিকে দায়ী করছি না। সাধারণ মানুষ বলতে আমি নির্দিষ্ট কোনো সাধারণ মানুষকে বোঝাচ্ছি না। আমি সেই ভাগ করে নেওয়া সমষ্টিগত অহংকারের কথা বলছি, যার অংশ আমরা সবাই। আর চারপাশের যা দেখছেন তা যদি আপনার পছন্দ না হয়, তবে এই সমষ্টিগত অহংকারকেই শুধরাতে হবে। আর এই সমষ্টিগত অহংকারকেই আমি বলি লোক ধর্ম। বুঝতে পারছেন? আপনি চাইলে একটা সিস্টেম বা একটা প্রতিষ্ঠানকে ভেঙে ফেলতে পারেন, কিন্তু তার বদলে আপনি ঠিক একই রকম আরও একটা নতুন সিস্টেম পেয়ে যাবেন। একই মানসিকতার কেন্দ্র থেকে তৈরি হওয়া একদম নতুন আরেকটি প্রতিষ্ঠান। ঠিক একই কেন্দ্র। আর আপনি নিজের পিঠ চাপড়ে নিজেকেই অভিনন্দন জানাবেন যে আমি সফল হয়েছি। পৃথিবী বদলে গেছে, সমাজ বদলে গেছে, কিংবা আমরা সরকার ফেলে দিয়েছি। আপনি সেটা করতেই পারেন। আর তেমনটা আগেও ঘটেছে। এমনকি ভারতের প্রতিবেশী দেশগুলোতেও এটা হয়েছে, আরও অনেক দেশেও হয়েছে। আর ইতিহাসের পাতায় তো বহু শতাব্দী ধরে এটাই হয়ে আসছে, কিন্তু তাতে বিশেষ কিছুই বদলায় না। এমন অনেক দেশ আছে যেখানে তরুণরা এক নায়ক তন্ত্র উপড়ে ফেলে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আর তারপর যখন নির্বাচন হলো, তখন মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই আবার এক নায়ককে ক্ষমতায় ভোট দিয়ে ফিরিয়ে আনল। কারণ মানুষ বদলায়নি, পরিবর্তিত শুধু সিস্টেমটা। ১৯৭৯ সালের ইরান বিপ্লবের কথাই ধরুন। শাহের শাসনকে উপড়ে ফেলতে নারীরা সবচেয়ে এগিয়ে ছিল। নারীরা এগিয়ে, কিন্তু শাসন বদলাতেই ইসলামপন্থীরা ক্ষমতায় চলে এলো আর নারীদের পর্দার আড়ালে ঠেলে দেওয়া হলো। কি বদলালো? আদেও কি কিছু বদলালো? একইভাবে ১৯১৭ সালে রাশিয়ায় বলশেভিক বিপ্লব হলো। আর তার ঠিক পরেই তারা পেল ইতিহাসের সবচেয়ে রক্তপিপাসু এক নায়ক, স্টালিনকে। জনগণের চেতনার বদল না হলে এই সিস্টেম, প্রতিষ্ঠান, বিপ্লব কিংবা বিদ্রোহের কোনো মূল্যই নেই। আমেরিকার মতো বহু দেশে গণতান্ত্রিকভাবে কারা ক্ষমতায় এসেছে একবার তাকিয়ে দেখুন। তারা সবাই তো এই গণতন্ত্রেরই ফসল। অথচ গণতন্ত্রের কত ভয়ানক রূপ তারা। আসলে গণতন্ত্র হল একটি দুধারী তলোয়ার।
ভোটাররা যদি যথেষ্ট সচেতন না হন, তবে তারা নিজেরাই নিজেদের ব্যবহার করার সুযোগ করে দেবেন। ভোটাররা যেন বলে, আমাকে আরও বেশি দুর্নীতিগ্রস্ত করো, যাতে আমি সবচেয়ে অযোগ্য মানুষটাকেই ক্ষমতায় বসাই। তখন গণতন্ত্র নিজেই ভোটারকে আরও বেশি দুর্নীতিগ্রস্ত করার হাতিয়ার হয়ে ওঠে। আত্মশিক্ষা বা ভেতরের শিক্ষাই হল বড্ড একঘেয়ে একটা উত্তর। জেনজি এই উত্তরটা শুনতে একদম পছন্দ করে না, তাই না? আমাদের কোনো শিক্ষার দরকার নেই। এডুকেশন, শিক্ষা। শিক্ষক মশাই, বাচ্চাদের একা ছেড়ে দিন। আমাদের কোনো শিক্ষার দরকার নেই। ঠিক আছে। এই শিক্ষাই হলো একমাত্র সমাধান। তবে আমাদের স্কুল কলেজের চেনা শিক্ষা নয়, নিজের ভেতরের আত্মশিক্ষা। সেটাই একমাত্র উত্তর এবং একমাত্র আসল বিপ্লব। সেই বিপ্লব ছাড়া এই সমস্ত গণজাগরণ আসলে এক ধরনের সামাজিক বিনোদন মাত্র। অর্থহীন রাজনৈতিক নাটক। অর্থহীন রাজনৈতিক নাটকের আরেকটি নতুন পর্ব। পর্দা ওঠে, পর্দা পড়ে। শুধু চরিত্র আর পোশাকগুলো বদলে যায়, কিন্তু নাটকের মূল গল্পটা একই থাকে। তবে হ্যাঁ, আপনি সাময়িক সান্ত্বনা পেতে পারেন। সেদিন রাতে বেশ আনন্দ আর বিনোদন নিয়ে ঘরেও ফিরতে পারেন। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন সবকিছু ঠিক আগের মতোই আছে। কারণ আপনি নিজে একই রয়ে গেছেন।